ভাইয়া আমার, কিন্তু একদম ঠিক কথা বলেছে প্রভা। তোমার খেয়াল রাখার জন্য কিন্তু অনেক মানুষ আছে, তোমার চিন্তায় কাতর হওয়ার জন্য অনেক মানুষ আছে, তোমায় আগলে রাখার জন্য অনেক মানুষ আছে, কিন্তু কোকড়া চুলের কেউ নেই। ও একা একা কি করে বাঁচবে বলো তো? সৌমি নির্জীব দৃষ্টিতে তিশানের দিকে তাকালো। খুব করে বলতে ইচ্ছে করলো তিশানকে। কেন আপনি রাখবেন? প্রভা না থাকলে আপনি আমাদের খেয়াল রাখবেন না? আপনি তো বললেন যে আমরা নাকি কেউ নেই প্রভা ছাড়া। আর আপনি কি তার নিজের কেউ হতে পারেন না? সৌমি খুব ভালো করেই জানে এই প্রশ্নগুলোর উত্তর না হবে। সত্যি সৌমি প্রভা ছাড়া আর কেউ নেই পৃথিবীতে। প্রভা শান্ত কণ্ঠে নির্ভীককে বলল। আপনি কিন্তু অযথাই রাগ করছেন। আমি কি কখনো বলেছি যে আমি মরতে চাই? বিশ্বাস করুন, আমি বাঁচতে চাই। আমার বেঁচে থাকার খুব ইচ্ছে। আমার হয়তো কোনো পরিবার নেই, কোনো আত্মীয়স্বজন নেই, কিন্তু আমি প্রকৃতিকে ভীষণ ভালোবাসি। এই সুন্দর পৃথিবীটা ছেড়ে যেতে চাই না আমি। সত্যি বলতে আমি মরতে চাই না, বাঁচতে চাই আমি। আমি খুব সুন্দরভাবে আমার জীবনটা কাটাতে চাই। নির্ভীক দৃষ্টি তুলে প্রভার দিকে তাকালো। দুজনেই যেন দুজনকে কিছু বলতে চাইছে, কেউই বলতে পারল না। দুজনের তাকিয়ে থাকার মাঝে আকস্মিকভাবে নির্ভীক প্রভার হাত ধরে হাসকা টান মেরে নিজের কাছে নিয়ে এলো। নির্ভীকের হঠাৎ এমন কাজে প্রভা বেশ চমকালো। সাথে সবার সামনে এভাবে ওকে কাছে নিয়ে আসায় কিছুটা থতমত খেলো। ইতস্তত ভঙ্গিতে নির্ভীককে কিছু বলতে যাবে, তার আগেই নির্ভীক এর গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। তবে সেই কণ্ঠস্বরটা প্রভাকে উদ্দেশ্য করে কিছু বলেনি। এখানে এসেছিস কেন? নির্ভীকের দৃষ্টি প্রভার ঠিক পেছনের দিকটায়। প্রভা ঘাড় ঘুরে পেছনে তাকালো, দেখলো ইশরাক অগ্নিদৃষ্টিতে নির্ভীকের দিকে তাকিয়ে আছে। চোখে তার কি অসম্ভব তেজ, অসম্ভব ক্রোধ, যেন সেই ক্রোধের আগুনে নির্ভীককে ধ্বংস করে দেওয়ার তীব্র ইচ্ছে মনের মাঝে পোষণ করছে। এদিকে ইশরাককে দেখে ভয় গুটিসুটি হয়ে দাঁড়ালো সৌমি। ওর পাশে প্রভা নেই। একটু আগে প্রভা যে জায়গায় দাঁড়িয়েছিল এখন ঠিক সেখানেই ইশরাক দাঁড়িয়ে আছে। ইশরাককে নিজের এতটা কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে সৌমি আরও বেশি ভয় পেল। চুপচাপ তিশানের পেছনে গুটিসুটি হয়ে দাঁড়ালো। তিশান একবার ঘাট ঘুরিয়ে পেছনে তাকিয়ে সৌমিকে দেখল, ওকে আশ্বস্ত করে বলল। ভয় নেই, কিছু করবে না ও, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। সৌমি হালকা হেসে বাধ্য মেয়ের মতন মাথা নাড়ালো। যেহেতু তিশান বলেছে তার মানে নিশ্চয়ই ওর ভয় নেই। এদিকে ইশরাককে এমন দৃষ্টিতে নির্ভীকের দিকে তাকিয়ে থাকতে দেখে উৎসবের বেশ রাগ হলো। ইশরাকের সাহস হয় কি করে ওর বন্ধুর দিকে এত রাগ নিয়ে তাকানো। ক্ষিপ্ত কণ্ঠে বলল। ওই বলতা, এমন ভাব দেখাচ্ছিস যেন চোখ দিয়ে আমার ভাইকে গিলে খাবে। ভুলেও এটা ভাবিস না, তোর দাঁত আমি সব ভেঙে দেবো রে। ইশরাক উৎসবের কথায় কোনো প্রতিক্রিয়া করল না। সরাসরি নির্ভীককে উদ্দেশ্য করে বলল। সুন্দরীকে ছাড়। নির্ভীক স্থির সেভাবে দাঁড়িয়ে রইল। বলা যায় প্রভার হাতটা আগের তুলনায় আরেকটু শক্ত করে ধরল। ইশরাক পুনরায় দাঁতে দাঁত পিষে বলল। ও আমার সুন্দরী, শুধু আমার। ওকে ছাড় বলছি। প্রভা নির্ভীকের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। নির্ভীক সেটা বুঝতে পেরে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল প্রভার ওপর। গম্ভীর কণ্ঠে বলল। চুপচাপ থাকুন, আপনার হাতটা আমি ধরেছি, কোনো কাপুরুষ নয়। ঝামেলা বাড়বে। অযথা ঝামেলা করবেন না। যা হওয়ার সেটা আমি বুঝে নেব, আপনি চুপ করে থাকুন। ইশরাককে কোনো পাত্তা না দিয়ে প্রভা আর নির্ভীক নিজেরাই নিজেদের মতন কথা বলে যাচ্ছে। এই ব্যাপারটি ইশরাকের একদম পছন্দ হলো না। বজ্রকণ্ঠে ফের বলে উঠল। ছাড় শালা, ছাড় আমার সুন্দরীকে। ইশরাকের কথাটা বলতে দেরি হলেও পাশ থেকে উৎসবের ওর নাক বরাবর একটা ঘুষি মারতে দেরি হলো না। অতর্কিত হামলায় ইশরাক সহ উপস্থিত বাকি সকলে চমকে উঠল। উৎসব ক্রোধে হিস হিস করতে করতে বলল। জানোয়ারের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার ভাইকে গালি দেওয়ার? তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো শুয়োরের বাচ্চা। নির্ভীক তড়িঘড়ি করে প্রভার হাতটা ছেড়ে দিয়ে উৎসবকে থামালো। না হলে এই ছেলে আবার মারতে পারে। ধমকে সুরে উৎসবকে বলল। গায়ে হাত তুলেছিস কেন? কথার মাধ্যমেও সমস্যা সমাধান হয় উৎসব। মানুষের সাথে কথা বলে সমস্যার সমাধান করা যায়, কোনো পশুর সাথে না, বুঝলে নির্ভীক? এদিকে উৎসবের হাতে মার খেয়েও ইশরাকের মাঝে বিন্দুমাত্র কোনো হেলদোল দেখা গেল না। এখন আর তার চোখে মুখে পূর্বের সেই রাগী ভাবটা বিদ্যমান নেই। ঠোঁটে কোণে লেপ্টে আছে তার এক রহস্যময় হাসি, যে হাসিটা দেখে সবসময় প্রভা ভয় পায়। তোর গায়ে তো বেশ জোর আছে দেখছি উৎসব। ইশরাক কথাটা বলতেই উপস্থিত সকলে আরেক দফা ভরকাল। তিশান যেন খারাপ কিছু আন্দাজ করতে পারল।
উৎসব ইশরাকের দিকে তেড়ে যাওয়ার জন্য উদ্যত হলো, কিন্তু নির্ভীক আটকালো। ক্ষিপ্ত কণ্ঠে বলল, তেমন জোরে লাগাতে পারিনি, আয়না করেছি, এবার ভালো করে দেখাচ্ছি আমার গায়ে কত জোর আছে। ইশরাক আবারও তার সেই রহস্যময় হাসিটা হাসলো। এবার আর বাকি কারোর সাথে কথা বলল না, দৃষ্টি নিক্ষেপ করলো প্রভার উপর। হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, তোমার সামনে আমায় মারলো, তাও তুমি কিছু বললে না সুন্দরী? আমায় আঘাত পেতে দেখেও তোমার একটুও কষ্ট হলো না? প্রভা নিশ্চুপ রইল। পরিস্থিতি এমনিতেই হাতের বাইরে চলে গেছে। এর মাঝে কোন কথাটা বলা ঠিক হবে আর কোনটা বলা ভুল হবে সেটা প্রভা বুঝতে পারছে না। তাই ভাবলো এই মুহূর্তে ওর চুপ করে থাকাটাই ঠিক হবে। ইশরাক পুনরায় বলল, বুঝতে পেরেছি, আমার সুন্দরীর উপর রাগ হয়েছে, তাই তো? অবশ্য রাগ হওয়াটাও স্বাভাবিক। আমি থাকতে যে কেউ আমার সুন্দরীকে বিরক্ত করছে। কয়েকটা দিন হলো আমি একটু খেয়াল রাখতে পারছি না, এজন্য কেউ এসে আমার সুন্দরীকে ভালোবাসি বলে ফেলেছে। তুমি চিন্তা করো না সুন্দরী, এবার থেকে আমি সব সময় তোমার আশপাশেই থাকবো। যারা বিরক্ত করেছে তাদের ব্যবস্থা তো করেই ফেলেছি, সামনে যারা করবে তাদের ব্যবস্থাও করব। এবারে অনেকগুলো দৃষ্টি একসাথে ইশরাকের উপর নিবদ্ধ হলো। ইশরাকের কথার মাঝে কেমন যেন একটা রহস্যের গন্ধ পেল সবাই। যোগসূত্র খুঁজে পেল যেন বকুলের মৃত্যুর সাথে। প্রভা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কে আমায় ভালোবাসে বলেছে? কেন, তোমার বকুল ফুল তোমায় বলেছিল তো যে তোমায় ভালোবাসে। তুমি কি ভেবেছো আমি এসবের খবর পাবো না? দূর, আমার মুখের সামনে থেকে কেউ আমার শিকার কেড়ে নিয়ে যাবে আর আমি সেটা টের পাবো না ভাবলে কি করে তুমি? আর যেহেতু আমি টের পেয়েছি, ব্যবস্থা তো নিতেই হবে। কিন্তু একটা বিষয় খুব কষ্ট লাগলো, ছেলেটা আত্মহত্যা করলো। না, বকুল আত্মহত্যা করেনি। আপনি কিছু করেছেন ওর সাথে, তাই না? ইশরাক শব্দ করে হেসে উঠল। কি বিশ্রী তার সেই হাসির শব্দ! হাসার সময় তাকে দেখতে জঘন্য লাগছে, যেন মনে হচ্ছে কোনো দানব হাসে। প্রভা পুনরায় এক প্রকার চেঁচিয়ে প্রশ্ন করল, কি হলো বলুন। আপনি আপনি কিছু করেছেন বকুলের সাথে, তাই না? ইশরাকের হাসি থামল। প্রভার দিকে দুকদম এগিয়ে এসে শান্ত গলায় বলল, যদি করেও থাকি তুমি তো সেই সম্বন্ধে খোঁজ পাবে না সুন্দরী। কেউ বুঝেছে যে ওর সাথে কি ঘটেছে? বোঝেনি তো? সবাই কি বলল বা সবাই কি বলল? বকুল আত্মহত্যা করেছে। হ্যাঁ, বকুল তো আত্মহত্যাই করেছে। আমার সম্পত্তির দিকে হাত বাড়ানো মানে যে জীবন নিয়ে ছিনিমিনি খেলাই। ও তো নিজের ইচ্ছায় মৃত্যুকে বেছে নিয়েছে। তবে কি এটাকে আত্মহত্যা বলে না? প্রভা ধপ করে ব্রেন্সের উপর বসে পড়ল। যে নির্ভীক এতক্ষণ উৎসবকে আটকা ছিল সে নিজেই এবার ইশরাকের উপর হামলা চালালো। ইশরাকের শার্টের কলার ধরে নিজের দিকে ঘুরিয়ে সপারে গালে চর বসালো। দুহাতে কলার ধরে ঝাঁকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, সত্যি করে বল, কি করেছিস বকুলের সাথে? সবার মাথাই যেন খারাপ হয়ে গেছে, কিন্তু তিশানের মাথা খারাপ হলে চলবে না। এই পরিস্থিতিটা খুব ঠান্ডা মাথায় তাকে সামাল দিতে হবে। তিশান আগেই বলেছিল ইশরাকের শান্ত রূপটা ওর একদম ভালো লাগছে না, নিশ্চয়ই বড় কিছুর পরিকল্পনা করছে। আর আজকে তার ফলাফল চোখের সামনে দেখতে পাচ্ছে ওরা। এগিয়ে গিয়ে ইশরাকের থেকে নির্ভীককে সরালো, রাগী কণ্ঠে বলল, মাথা খারাপ হয়ে গেছে কি তোমার? নিজের রাগকে নিয়ন্ত্রণ করো নির্ভীক, ইশরাককে আর রাগিও না। ভাই তুমি শুনলে না ও কি বলল? বকুল আত্মহত্যা করেনি, ওকে ওই শয়তান মেরে ফেলেছে। আমি বুঝতে পেরেছি নির্ভীক, কিন্তু আমরা নিরুপায়। এখন চুপ করো। তিশান আর নির্ভয় মিলে কোনো মতে আপাতত নির্ভীক আর উৎসবকে থামাতে সক্ষম হলো। উৎসবের ওদের দুজনের উপরেই রাগ হচ্ছে। এখন যে কেন ইশরাককে মারতে দিচ্ছে না ওদেরকে বোঝানো শেষে তিশান ইশরাককে বলল, দয়া করে চলে যা ইশরাক, আমাদের জীবনে আর ঝামেলা তৈরি করিস না প্লিজ। তিশান আরও কিছু বলতে নেবে তার আগেই পরিচিত কণ্ঠস্বর পেয়ে থেমে গেল। এই মুহূর্তে প্রেরণাকে এই জায়গায় তিশান একদমই আশা করেনি। আন্না কখনো চেয়েছে যে প্রেরণা ইশরাকের সামনে আসুক। প্রেরণা একদৃষ্টিতে ইশরাকের দিকে তাকিয়ে আছে। তিশান দ্রুত পায়ে প্রেরণার দিকে এগিয়ে গিয়ে ওকে আড়াল করে দাঁড়ালো, উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি এখানে কেন এসেছো? কে আসতে বলেছে তোমায়? এক্ষুনি বাড়ি যাও। প্রেরণা আঙুলের ইশারায় ইশরাককে দেখিয়ে প্রশ্ন করল, উনি কে তিশান ভাই? তোমরা চেনো নাকি? সেসব তোমায় জানতে হবে না, অনুরোধ করছি বাড়ি ফিরে যাও। আমি ওনাকে চিনি তিশান ভাই, 1 মিনিট।
কথাটা বলে প্রেরণা তিশানকে পাশ কাটিয়ে ইশরাকের দিকে এগিয়ে এসে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল। সেদিন গাড়িতে আপনি ছিলেন, রাইট? হ্যাঁ, আমি শিওর আপনি ছিলেন। পাগলের মতো করে ড্রাইভ করছিলেন। গাড়ি চালাতে জানেন না যখন চালান কেন, স্টুপিড? না, আজ কাউকেই সামলাতে পারছে না তিশান। প্রেরণার হাত ধরে টেনে নিজের দিকে নিয়ে এসে রাগান্বিত কণ্ঠে বলল। চুপ করো। এত কথা বলতে তোমায় কে বলেছে? তুমি চেনো না ওকে? প্রেরণা জোর গলায় বলল। না, আমি চিনি ওনাকে। সেদিন যে গাড়িটা নির্ভয়কে ধাক্কা মেরেছিল, আমি সেই ড্রাইভারের মুখটা একটু দেখতে পেয়েছিলাম। আর আমি নিশ্চিত যে উনি সেই ড্রাইভার। আরেক দফা বিস্ফোরণ হলো সেখানে। একের পর এক চমক আজ তারা পেয়েই যাচ্ছে। নির্ভয় এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। তিশান আর প্রেরণার মাঝে তার কথা বলতে অস্বস্তি হয়, কিন্তু এবারে আর না বলে থাকতে পারল না। সেদিন যে মেরেছিল তো মেরেছিল, যদি লোকটা ইশরাক হয়ে থাকে তাহলে তো আরও কিছু জানার দরকার নেই। প্রেরণাকে উদ্দেশ্য করে বলল। বাদ দিন প্রেরণা, যা হওয়ার হয়ে গেছে। আপনার এখানে থাকার দরকার নেই, বাড়ি চলে যান। নির্ভয়ের কথায় সম্মতি জানিয়ে তিশানও বলে উঠল। একদম ঠিক বলেছ নির্ভয়। এই নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। নির্ভয়, তুমি প্রিয়কে নিয়ে বাড়ি চলে যাও। ওদের কথা শুনে প্রেরণার ভীষণ রাগ হলো। রাগান্বিত স্বরে বলল। অদ্ভুত তো, তোমরা এমন করছো কেন সবাই? উনি একটা অপরাধ করেছেন, সেটা বলতে পারবো না? সেদিন নির্ভয়ে কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো, সেটা তোমরা জানো না? আর তাছাড়া এসব কথা বাদ দাও, আগে বলুন তো আপনি কেমন আছেন ভাবি? প্রেরণার কথার মাঝেই ইশরাক কথাটা বলে উঠল। ওর মুখ থেকে ভাবি সম্বোধনটা প্রেরণাকে একটু অবাক করল। প্রেরণাকে প্রশ্নাত্মক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ইশরাক পুনরায় বলে উঠল। ভাবি বলে কেন ডাকলাম সেটাই ভাবছেন তো? উত্তরটা জানতে চাইলে আমার বন্ধু তিশানকে জিজ্ঞেস করুন। আপনি আমাকে না চিনলেও আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি। আমাদের কি আর 1-2 দিনের আলাপ নাকি? কত বছরের পুরনো আলাপ। কী রে তিশান, বল কিছু ভাবিকে। তিশান এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল সেটাই সত্যি হলো। প্রেরণা আসার পর থেকে তিশানকে একটাই ভয় তাড়া করে বেড়াচ্ছিল, যে কখন না জানি আবার ইশরাক ওকে চিনে ফেলে। আর এখন সেই ভয়টাই সত্যি হলো। তিশান ঘামছে। প্রেরণা প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে বলল। উনি কি বলছেন তিশান ভাই? আমি তো ওনাকে আগে চিনতাম না। আর ভাবি ডাকার কারণ তুমি জানো মানে? তিশান কোনো উত্তর দিতে পারল না। তা দেখে ইশরাক শব্দ করে হেসে উঠে বলল। আপনার প্রশ্নের উত্তর ও দিতে পারবে না। কী রে, সব কটার মুখ আজ বন্ধ কেন? সবগুলোর হৃদয় নিয়ে টানাটানি শুরু করেছিস জন্য? বলেছিলাম না তোদের সব কটাকে আমি শেষ করব? মাত্র শুরু করলাম। এবার দেখ ধীরে ধীরে তোদের সব কটার কী অবস্থা আমি করি। তোদের জন্য পুরনো কিছু প্রতিশোধ আবার নতুন করে নিতে হবে মনে হচ্ছে। আমার সুন্দরীর দিকে নজর দেয়া তো তোর জান বের করে ছাড়বো আমি নির্ভীক। যে তোকে বাঁচাতে আসবে তারও একই অবস্থা করব। ইশরাক এবার তিশানের দিকে তাকিয়ে বলল। তোকে কলেজ ছাড়িয়েছি, সম্মানহারা করেছি, আমার পা চাটিয়েছি, তারপরেও যদি তোর শিক্ষা না হয়ে থাকে তাহলে সোজা এবার তোর বুকে আঘাত করব, মনে রাখিস। কথাটা বলে ইশরাক সেখান থেকে চলে গেল। প্রিয়না নিজের একটা প্রশ্নের উত্তরও পেল না। নির্ভয়ে এগিয়ে এসে ওকে কিছু বোঝাতে চাইল, কিন্তু প্রিয়না ওর কথা শুনল না। সরাসরি তৃষানকে জিজ্ঞেস করল। উনি কে তিশান ভাই? তোমায় কলেজ ছাড়া করেছে মানে কি? ওনার পা চাটিয়েছেন, সম্মান হারা করেছেন, মানেটা কি? চুপ করে আছো কেন? উত্তর দাও। তিশান বাজখাই গলায় প্রেরণাকে ধমক দিল। চোখ দিয়ে তার অগ্নি বর্ষিত হচ্ছে, সেই সাথে তুমুল হাড়ে ঘামছে। ক্রোধান্বিত কণ্ঠে বলল। একদম চুপ। আমার সব বিষয়ে তোমায় কৈফিয়ত দিতে হবে। কোন সাহসে আমার থেকে কৈফিয়ত চাচ্ছ তুমি? আর এখানে এসেছো কোন সাহসে? কিছু বলি না জন্য মাথা কিনে নিয়েছো তুমি? দেখি ফোন দাও, তোমার ফোন দাও। শেষের কথাটা তিশান এতই জোরে বলল যে প্রেরণা কেঁপে উঠল। আজ অব্দি তিশান কেন, কেউই প্রেরণার সাথে এত উঁচু গলায় কথা বলেনি। প্রেরণার দু চোখ পানিতে ভরে উঠল। তিশান পুনরায় বলল। ফোন দাও। প্রেরণা চুপচাপ নিজের ফোনটা বের করে তিশানের হাতে দিল। তিশান সোজা প্রয়াসের নাম্বারে ডায়াল করল। কলটা রিসিভ করতে তিশান রাগী কণ্ঠে বলল। নিজের বোনকে সামলাতে পারিস না? মুখে তো খুব বড় বড় কথা বলিস। বোনের জন্য এই করবি ওই করবি, সেই বোন কোথায় যায় সে খোঁজ রাখিস? ফোন ধরে তিশানের কণ্ঠ পেয়ে প্রয়াস ভীষণ চমকালো। তার মধ্যে ওর কথাগুলো বুঝতে পারছে না।
কারণ পরিষ্কার তোর করে বল কি বোনও বলবি? আমার কাছে। প্রেরণার ফোন তোর তুই কাছে কেন? বিদেশেই থাক, আর এদিকে তোর বোন স্বাধীনতা পেয়ে তো আকাশে উঠছে। যখন যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছে, যার সাথে ইচ্ছে হচ্ছে তার সাথে ঘুরছে। সেই খোঁজ আছে? তোর বোনের খেয়াল আমি রাখতে যাব কেন বল? দায়িত্ব তো একেবারের জন্য দিবি না আমায়, তাহলে সাময়িকের জন্য কেন নেব আমি? দায়িত্ব যখন পালন করতে পারবি না, আমি দিতে বলেছিলাম, আমায় তাও তো দিলি না। তাহলে বিদেশে বসে না থেকে দেশে এসে বোনের একটা ব্যবস্থা কর। তাড়াতাড়ি বিয়ে দিয়ে দূরে কোথাও পাঠিয়ে দে। আমি আজ শেষবারের মতন ওকে বাড়ি পৌঁছে দিচ্ছি, আর পারবো না। এরপর নিজেই খেয়াল রাখবি। কথাটা বলে দিশান ফোনটা রেখে দিয়ে প্রেরণার হাত ধরে সেখান থেকে ওকে নিয়ে গেল। কাউকে আর কিছু বলার সুযোগ দিল না। ওদের পিছু পিছু নির্ভয়ও গেল। উৎসব এসব ঘটনার কিছুই জানে না, কেননা ইশরাককে আর মারতে না দেয়ায় রেগেমেগে চলে গেছে। বাকি রইল নির্ভীক, প্রভা আর সৌমি। প্রভা উপস্থিত থেকেও এসব ঘটনা সম্পর্কে কিছুই যেন বোধগম্য হয়নি। আর সৌমি, সে তো দিশানের ভালোবাসা দেখে স্তব্ধ। মনে মনে ভাবছে প্রেরণা কতই না সৌভাগ্যবতী যে দিশানের ভালোবাসা পেয়েছে। এক একজন এক এক দিকে চলে গেল। এক একজনের জীবনে এক এক রকমের অশান্তি। কেমন যেন বিক্ষিপ্ত হয়ে গেল বন্ধু মহলটা। যে যার মতন চলে গেল। সমস্যাগুলো কেমন যেন হুট করে বেশি জটিল হয়ে উঠল। এর সমাধান কি আদৌ মিলবে? বারান্দার দরজার সাথে হানা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে উষা। তার সম্মুখে বিছানার উপর বসে আছে এক সুঠাম দেহী পুরুষ। পরনে তার ফর্মাল পোশাক, দেখে মনে হচ্ছে অফিস থেকে সোজা এই বাড়িতে চলে এসেছে। হাতের বড় ডায়ালের ঘড়িটার দিকে সমানে চোখ বোলাছে। চোখে তার চিকন ফ্রেমের চশমা। চশমার পেছনে থাকা তীক্ষ্ণ ধারালো দৃষ্টিটা উষার চোখ তুলে তাকানোর ক্ষমতা কেড়ে নিয়েছে। কেন যেন উষার খুব ভয় করছে এই মানুষটাকে দেখে। মুখের হাবভাব ভীষণ গম্ভীর। প্রায় 10 মিনিট হলো এই ঘরে এসেছে আলাদা করে কথা বলার জন্য, অথচ এখন অবধি কেউ একটা শব্দ উচ্চারণ করেনি। অবশেষে তার অপেক্ষা করতে না পারে নাবিল নিজ থেকেই বলে উঠল, বয়স তো খুবই কম, এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছো কেন? এতক্ষণে উষা চোখ তুলে নাবিলের দিকে তাকালো। দৃষ্টি তার শান্ত, বরাবরের মতো তার কণ্ঠ শান্ত। আমি তো বিয়ে করতে চাই না, এখন বাড়ি থেকে জোর করে দেওয়া হচ্ছে। নাবিল ভ্রু কুঁচকে বলল, তুমি বিয়ে করতে চাও না, তাহলে বিয়েটা আটকাতে পারছো না? তোমার নিজের কোনো মতামত নেই? আমার মতামতের গুরুত্ব কেউ দিচ্ছে না। বিয়ে না করতে চাওয়ার কারণ? কিছু না। উষার কিছু না উত্তরেই নাবিল যেন বেশ অনেক কিছুই বুঝে ফেলল। কম বয়সী একটা মেয়ে যেহেতু বিয়ে করতে চাইছে না, তার পেছনে দুটো কারণ থাকতে পারে। এক, সে নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তিত, পড়াশোনা করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, নয়তো অসময়ে কাউকে মন দিয়ে বসেছে। যদি ক্যারিয়ারের চিন্তা বিয়েতে অমত থাকতো তাহলে এতক্ষণে হাত পা ধরে কান্নাকাটি শুরু করতো। কিন্তু যেহেতু কারণে কিছু না বলছে, তার মানে কারণটা বলতে দ্বিধা হচ্ছে। আর এতেই যেন নাবিল নিজের উত্তরটা পেয়ে গেল। ভালোবাসা কাউকে, তাই না? উষা বিস্ফোরিত নয়নে নাবিলের দিকে তাকালো, মৃদু কম্পিত কণ্ঠে বলল, আপনাকে কে বলল? কেউ বলেনি। তাহলে আপনি বুঝলেন কি করে? বয়সে তোমার থেকে বেশ অনেকটাই বড় আমি, সেই হিসাবে জ্ঞান বুদ্ধিও তোমার থেকে অনেকটাই বেশি। বুঝে ফেলেছি। তা সে ছেলেটা কে, কি করে? সেসব আপনি জেনে কি করবেন? আপনি তো এখানে আর আমি কাকে ভালোবাসি আর পরিচয় জানতে আসিনি। পরিচয় জানার পর কি বিয়েটা ভেঙে দেবেন? দেবেন না তো। তাহলে অযথা এসব প্রশ্ন করে আমাকে আরও দুর্বল করছেন কেন? ভাঙতেও পারি। দেখো, তোমার কাছ থেকে তার পরিচয়টা শোনার পর যদি আমার মনে হয় যে তার উপর তোমার দায়িত্বটা দেওয়া ঠিক হবে, তাহলে আমি এই জায়গাটা ছেড়ে দিতেও পারি। কিন্তু যদি আমার মনে হয় যে তুমি ভুল পথে পা বাড়িয়েছ, তাহলে তেমন কিছুই করব না। এখন সবটাই নির্ভর করছে তুমি কাকে ভালোবেসেছ তার ওপর। উষা আলতো হেসে বলল, আমি যাকে ভালোবেসেছি তার কোনো খুঁত ধরার ক্ষমতা আপনার কেন? কারণ নেই। সে নিখুঁত, নির্ভেজাল। তার কোনো তুলনা নেই। তার সমকক্ষ কেউ নেই। তার কাছে সমস্ত পুরুষ হেরে যাবে। এই পৃথিবীর সব কিছু ভুল হতে পারে, কিন্তু উনি ভুল হতে পারেন না। এত বিশ্বাস? তারও কি তোমার ওপর এতটা বিশ্বাস আছে? এ পর্যায়ে উষার মুখ থেকে হাসি উড়ে গেল। মলিন কণ্ঠে বলল, সে যদি আমায় ভালোবাসতো তাহলে কি আর আজ আমি আপনার সামনে থাকতাম? তাকে জানিয়েছিলে না জানাওনি?
জানিয়েছিলাম। জানেন তো, প্রথম প্রথম যখন তাকে আমি নিজের মনের কথাটা জানিয়েছিলাম, তখন সে আমায় না করার কোনো কারণ দেখাতে পারেনি। শুধু একটাই কথা বলতো, আমায় উনি সেই নজরে দেখেননি। কিন্তু কিছুদিন আগে যখন আমি নিঃস্ব হাতে ওনার কাছে ওনাকে ভিক্ষে চাইলাম, তখন উনি আমাকে কারণটা জানালেন। আমি যেমন ওনাকে ভালোবাসি, উনিও তেমনই নিজের সবটা দিয়ে অন্য কাউকে ভালোবাসে। ওনার কল্পনার সাথে নাকি আমার একটুও মিল নেই। উনি যেমন কাউকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে চান, তার ধারার কাছেও আমি নাই। কথাটা বলতে উষার গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। নাবিলের একটু খারাপ লাগলো মেয়েটার জন্য। মেয়েটা দেখতে ভারী মিষ্টি, আচার ব্যবহারও দারুণ। এমন একটা মিষ্টি মেয়েকে কেউ না ভালোবেসে থাকতে পারে? তাও আবার উষা নিজের ভালোবাসার কথা জানিয়েছিল তাকে। ভুলে যাওয়ার চেষ্টা করো তবে ওনাকে। দেখো, যেহেতু উনি তোমায় ভালোবাসেন না, তুমি জোর করে ওনার জীবনে গেলেও ভালো থাকতে পারবে না কখনো। এখন ছোট আছো, ভালো লাগা আর ভালোবাসা দুটোই এক মনে হবে। এসব ফ্যান্টাসি ফ্যান্টাসি কাকে বলছেন? ভালোবাসা ফ্যান্টাসি হয় না। হ্যাঁ, মানছি আমার বয়স কম, তাই বলে কি আমি ভালোবাসতে পারি না? বয়সের সাথে ভালোবাসাতে পারার কি সম্পর্কে এটা বলুন তো আমায়। আমি ওনাকে ভালোবাসি, এটাই সব থেকে বড় সত্য। এর আগে আমার বয়সটাকে কেন এত বড় করে দেখছেন? মানে আপনার মতে যখন আমি প্রাপ্তবয়স্ক হব তখনই শুধুমাত্র আমি কাউকে ভালোবাসতে পারবো? তার আগে কারো প্রতি আমার ভালোবাসার মানে ফ্যান্টাসি? হুট করে উষা রেগে যাওয়াতে নাবিল একটু ভরকালো। না, মেয়েটাকে যতটা শান্ত ভেবেছিল ততটাও শান্ত না। প্রয়োজনে মাঝে মাঝে অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠতে পারে, এমনকি সে আগুনে নাবিলের হৃদয়টাও পোড়াতে পারে। কথাটা বলে নাবিল বসা থেকে উঠে দাঁড়িয়ে চলে যেতে নিলে পেছন থেকে উষা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, এত কিছু শোনার পরেও বিয়েটা করবেন আপনি? নাবিল থামল। ঠোঁট জুড়ে তার লেপ্টে আছে এক ধরনের রহস্যময় হাসি। পেছন ফিরে তাকিয়ে উষার প্রশ্নের প্রেক্ষিতে পাল্টা ওকে প্রশ্ন করে বলল, আমি তো অন্য একজনকে ভালোবাসি। আপনাকে আদৌ কখনো ভালোবাসতে পারবো কিনা আমি জানি না। এই বিয়েটা না করলে হয় না? উষা খুব কাতর কণ্ঠে নাবিলকে কথাটা বলল। সে তার এই কথার দ্বারা একটা নীরব মিনতি জানালো নাবিলের প্রতি। নাবিল স্মিত হেসে বলল, নাবিল চলে গেল। উষার ওর ওপর রাগ হলো না। যেখানে নিজের বাবা মাই ওর মনের কথা বুঝতে চাইছে না, সেখানে বাইরের একটা মানুষের থেকে ও কী বা আশা করবে। শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। নাবিল কেন যেন পুনরায় ফিরে এলো, তবে এবারে আর রুমের ভেতরে প্রবেশ করলো না। দরজায় দাঁড়িয়ে একবার উষাকে নাম ধরে ডাকলো। পুনরায় নাবিলের কণ্ঠস্বর পেতে চমকে সেদিকে তাকালো। নাবিল মুগ্ধ করার মতো হেসে বলল, আকাশটা মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তাতে অবশ্য প্রভার যায় আসে না। বৃষ্টি এলে কি এমন হবে? হয়তো ভিজে যাবে, তারপরে হয়তো ঠান্ডা লেগে জ্বর আসবে, অসুস্থ হয়ে পড়বে, কষ্ট হবে, হোক না। এই মানসিক যন্ত্রণার থেকে সেগুলো নিশ্চয়ই কমই হবে। এই জায়গাটা প্রভার ভীষণ প্রিয়। নির্ভীক এর সাথে আগেও কয়েকবার আসা হয়েছে এই জায়গাটায়। শান্ত নদীটার দিকে তাকালে হৃদয়ে অদ্ভুত রকমের শীতলতা বয়ে যায়, মনটাও যেন শান্ত হয়ে যায়। তার মাঝে আজকের আবহাওয়াটা আরও সুন্দর। মেঘলা আকাশ, শান্ত নদী আর প্রকৃতির ঠান্ডা বাতাস প্রভার মনটা একটু হলেও যেন ভালো হয়ে উঠল এই সব কিছুতে। একটু পর যখন নির্ভীক আসবে তখন হয়তো পুরোটাই ভালো হয়ে যাবে। প্রভার অজান্তেই একটা মানুষ ওর মানসিক শান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, যাকে দেখলে আপনা আপনি প্রভার মুখে হাসি ফুটে ওঠে, যাকে দেখলে শান্তি অনুভূত হয়, যার সাথে কথা বলে মনের যন্ত্রণা কমে, যার হাতে হাত রাখলে একাকিত্ব দূর হয়, যার পাশে বসে থাকলে মস্তিষ্কের সকল দুশ্চিন্তা দূর হয়ে যায়, যার কাঁধে মাথা রাখলে মনে হয় প্রভার কাছে পৃথিবীর সমস্ত সুখ ধরা দিয়েছে। প্রভা একটু আগেই এসেছে। বাড়িতে কেমন যেন দম বন্ধ লাগছিল। নির্ভীক যে সময়টায় আসার কথা ছিল তাও অতিক্রম করে গেছে, কিন্তু এখনও আসে না। প্রভা ফোন দিয়েছিল ওকে, কিন্তু ফোনটা বন্ধ দেখাচ্ছে। বসে থাকতে থাকতে প্রভা বিরক্ত হলো। উঠে দাঁড়িয়ে একাকী হাঁটতে লাগলো। আশেপাশে তেমন কোনো মানুষের উপস্থিতির লক্ষ্য করা যাচ্ছে না। হঠাৎ দু একজনের দেখা পাওয়া যায়। জায়গাটা অত্যন্ত নিরিবিলি আর শান্ত, সেজন্যই বোধহয় এই জায়গাতে এলে প্রভা মানসিক শান্তি পায়। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই প্রভার মনে হলো যে কেউ একজন ওর পেছনে হাঁটছে, এবং খুব শীঘ্রই সে মানুষটা প্রভার পাশে হাঁটা শুরু করলো। পাশে তাকিয়ে উপস্থিত মানুষটাকে দেখে চমকে দুহাত পিছিয়ে
পিছিয়ে গেল প্রভা। এই নিরিবিলি জায়গায় এই মানুষটাকে দেখে প্রভার ভীষণ ভয় করছে। আশেপাশে কেউ নেই, নির্ভীক এখনো আসেনি। না জানি আবার কোন উদ্দেশ্যে এসেছে। ভয়ার্ত গলায় প্রশ্ন করল। আপনি এইখানে কেন এসেছেন? ইশরাক কুটিল হেসে বলল, তোমার ভালোবাসা আমাকে এখানে টেনে নিয়ে এসেছে সুন্দরী। তুমি তো একা, তাই তোমায় একটু সঙ্গ দিতে চলে এলাম। তুমি মনে হয় কারো অপেক্ষা করছিলে, নিশ্চয়ই আমার অপেক্ষা করছিলে, তাই না? আজ অবধি কোনোদিনও আমি আপনার অপেক্ষা করেছি যে আজ করব? মিথ্যে স্বপ্ন দেখা বন্ধ করুন। আমায় একটু শান্তিতে থাকতে দিন না। বিশ্বাস করুন, আমার জীবনে কোনো শান্তি নেই। ছোটবেলা থেকেই পরিবার পাইনি আমি, বাবা মা পাইনি, কোনো আত্মীয় স্বজনের ভালোবাসা পাইনি, নিজের একটা বাড়ি পাইনি আমি। একদিন বসে আরাম করে কাটাতে পারি না এই ভয়ে যে পরের বেলা কি খাবো আমি। আমি খুব ক্লান্ত। আপনার সাথে এই লড়াইটা লড়ার মতো আমার মাঝে আর শক্তি নেই। আপনার পায়ে পড়ছি, ছেড়ে দিন আমার পিছু। আমি জানি তো সুন্দরী যে তোমার জীবনে কোনো শান্তি নেই, সেজন্যই তো তোমায় বিয়ে করতে চাইছি। বিশ্বাস করো, একবার আমায় বিয়ে করলে তোমার জীবনে আর কোনো অশান্তি থাকবে না। আর আর আমার অনেক টাকা পয়সা আছে, তোমায় রানী করে রাখবো। চাই না আমার আপনার টাকা পয়সা। আমি আপনার বাড়িতে রানী হয়ে থাকতে চাই না। দরকার পড়লে আমি গাছ তলায় থাকবো, তবুও যে আমার মানসিক শান্তির কারণ, আমি তার সাথে থাকতে চাই। আপনি শুধুমাত্র আমার মানসিক অশান্তির কারণ। আপনি আমার জীবনের একটা বাড়তি ঝামেলা। আমার দৃষ্টি দেখেও বোঝেন না যে সেখানে আপনার জন্য শুধুমাত্র ঘৃণা বিদ্যমান? এতটা নির্লজ্জ কেন আপনি? ইশরাক শব্দ করে হেসে উঠল, উন্মাদের মতো হাস শেষে। চোখ দুটো রাগের তোপে ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করল। মুখ থেকে হাসি হারিয়ে গেল, চোয়াল জোড়া তার শক্ত হয়ে এলো। প্রভার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত পিষে বলল, বিশ্বাস করো সুন্দরী, ইচ্ছে করছে তোমায় ধাক্কা দিয়ে নদীর পানির মাঝে ফেলে চিরদিনের মতো তোমার খেল খতম করে দেই। কেউ তোমার লাশও খুঁজে পাবে না, আর খুঁজে পেলেও বা আমার কি করবে? কিন্তু আমি পারবো না এটা করতে। তোমায় ভালোবাসি তো। যদি আমার হাতে তোমার মৃত্যু লেখাই থাকে, তবে সেটা ইশরাক খানের বউ হওয়ার পর। তার আগে তুমি মরছো না। আপনি কি পাগল? মানসিক সমস্যা আছে আপনার, তাই না? আপনি কি ভেবেছেন আপনি জোর করবেন আর আমি রাজি হয়ে যাব? কবুল কিন্তু আমাকেই বলতে হবে। আর আপনাকে আগেও বলেছি, দরকার পড়লে আমি নিজের জীবন নিজে শেষ করব, তবু আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করব না আমি। হুট করে ইশরাক শক্ত হাতে প্রভার চোয়াল চেপে ধরল। প্রভা ব্যথায় কুকিয়ে উঠল। এতটাই জোরে চেপে ধরেছে যেন মনে হচ্ছে ইশরাকের নখগুলো প্রভার গালের মধ্যে গেঁথে যাবে। প্রভা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু ইশরাকের শক্তির সাথে পেরে ওঠা ওর পক্ষে সম্ভব হচ্ছে না। ইশরাক দাঁতে দাঁত পিষে বলল, তুই কবুল বলবি না তো তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। তুই কি মরবি? তুই যদি আমার না হয়েছিস, তাহলে আমি তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব, আর বাকি অর্ধেক আমার কুত্তাকে খাওয়াবো। আর যার সাথে গাছতলায় থাকার স্বপ্ন দেখছিস না, তুই আগে তো ওকে দেখে নে। বকুলের পরিণতি দেখেছিস না কি হয়েছে? ওকে তো খুব ঠান্ডা মাথায় মেরেছি, কিন্তু তোর এই প্রেমিককে রাস্তায় ফেলে মারবো, কুড়াল দিয়ে ওকে কোপাতে কোপাতে শেষ করব। আর তারপরেও যদি তোকে না পেয়েছি, তবে দুটোকে একসাথে কবর দেব। কবরে গিয়ে পীড়িত করিস। নিজের কথা শেষ করে প্রভাকে এক প্রকার ছুঁড়ে মারল। প্রভা কয়েক কদম পিছিয়ে গিয়ে মাটির উপর ওপর হয়ে পড়ল। ইশরাক হনহন করে হেঁটে সেখান থেকে চলে গেল। গাল দুটো ব্যথায় টনটন করছে প্রভার। দু চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল। প্রভার রাগ হলো নিজের ভাগ্যের উপর। রাগ হলে সে জন্মদাতা পিতা মাতার ওপর। কেন ওকে জন্ম দিতে গিয়েছিল ওরা? আজ যদি প্রভা জন্মই না দিত, তাহলে তো এতগুলো মানুষের জীবনে এত অশান্তি হতো না। না ও নিজে এত কষ্ট পেত। সেই মানুষগুলো তো জন্ম দিয়েই হারিয়ে গেছে। আর প্রভাকে সেই জন্মের পর থেকে আজ অবধি এতগুলো বছর ধরে একা লড়াই করে যেতে হচ্ছে। এতটা স্বার্থপর মানুষগুলো একটা বারও প্রভার কথা ভাবল না। প্রভা খুব করে দুটো মানুষ আর নিজের ভাগ্যকে দোষারোপ করল। এই প্রতিদিনকার এত কষ্ট, ঝামেলা, মানসিক অশান্তি, দুশ্চিন্তা, ওর জন্য অন্যদের জীবনে তৈরি হওয়া অশান্তি, এসব আর ভালো লাগছে না। যে মেয়েটা খুব করে বাঁচতে চায়, সে আজ মৃত্যুকে ডাকছে। মনে হচ্ছে সব কিছুর সমাধান তার মৃত্যু। জানালার কাছে লাগোয়া কাউচের ওপর বসে গিটারটা নাড়াচাড়া করছে উৎসব। আজ আবার অনেকদিন পর গিটারটা হাতে নিল। নিজের মন মেজাজ নিয়ে বড় বিভ্রান্তিতে আছে আজ উৎসব।
বুঝতে পারছে না যে তার মনটা ভালো না খারাপ। মাঝে মাঝে মনে হচ্ছে কারো অনুপস্থিতি উৎসবকে খুব করে পীড়া দিচ্ছে। কখনো আবার নিজেই নিজের মনকে বোঝানোর চেষ্টা করছে যে না, উৎসব ঠিক আছে। একটু আগে গান গাইতে মন চাইছিল, এখন আবার একটু ইচ্ছে হচ্ছে না গান গাওয়ার। এই কেমন দোটানার মাঝে যে উৎসব পড়েছে বুঝতে পারছে না। উৎসবের এসব ভাবনার মাঝেই ওর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মাস্টারনির নামটা দেখতেই উৎসবের চক্ষু চড়ক গাছ। আদৌ কি এটা সম্ভব? প্রভা কিনা নিজ থেকে উৎসবকে কল করেছে। এই দিনটাও উৎসবকে দেখতে হলো। ফোনটা রিসিভ করে কানে ধরে অবিশ্বাস্য কণ্ঠে অপর পাশে থাকা প্রভাকে উদ্দেশ্য করে বলল, মাস্টার নেই, সত্যিই আপনি আমায় কল করেছেন নাকি ভুল করে আমার কাছে কল চলে এসেছে বলুন তো? আপনি সজ্ঞানে থাকলে তো আমার কথা মনে পড়ার কথা না। প্রভা মৃদু ইতস্তত কণ্ঠে বলল, সত্যি বলতে ভাইয়া, আপনার কাছে একটা দরকারে ফোন করেছি।